ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন নিয়ে সরগরম শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, সরগরম পুরো দেশ। কারণ এই নির্বাচনটিকেই বলা হয়ে থাকে দ্বিতীয় সংসদ, এবং তাই তো শুধুমাত্র শিক্ষার্থীদের দিকে তাকিয়ে রয়েছেন দেশবাসী। ব্যাপারটা এমন নয়, প্রার্থীদের উপরও কিন্তু চাপটা অনেক বেশি, কারণ শিক্ষার্থীরা পছন্দ করে নেবেন তাদের যোগ্য প্রার্থীকে, এবং প্রার্থীরা কি করবেন আগামী একটি বছর ডাকসুতে নির্বাচিত হয়ে সেদিকেই কিন্তু চোখ থাকছে পুরো জাতির। এবং এই এমন একটি প্রেক্ষাপটে আমরা এখন যুক্ত হচ্ছি 3 জিএস প্রার্থীর সাথে এই নির্বাচনের। এবং আমার বাম থেকে যদি শুরু করি, আমার সাথে রয়েছেন শেখ তানভীর বারী হামিম, ছাত্রদল সমর্থিত প্যানেলের। তার পাশে রয়েছেন সাবিনা ইয়াসমিন, ডাকসু ফর চেঞ্জ প্যানেলের এইচএস প্রার্থী, এবং রয়েছেন আবু বাকের মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র সংসদের পক্ষ থেকে। এবং আমি যদি সবার সাথে আসলে প্রথমেই শুরু করতে চাই শুভকামনা জানিয়ে আপনাদের প্রত্যেককেই। এবং আমি প্রথমে আসলে আপনার কাছে আসতে চাই, নির্বাচনের যখন মনোনয়নপত্র নেওয়া হচ্ছে তখন থেকে যদি আমরা শুরু করি, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ কিন্তু আমরা দেখেছি, কিন্তু তারপরে কিছুটা আঙুল তোলা, ওর দিকে আচরণ বিধি লঙ্ঘন দেখেছি। সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় লেভেল প্লেইং ফিল্ড বর্তমানে অবস্থান করছে? আসলে আপনি নির্বাচনের যে কথাটি বললেন যে সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ এখনও আমাদের প্রার্থীদের ভিতর বজায় আছে। হ্যাঁ, একজন আমাদের নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা, সেক্ষেত্রে আমরা অনেকেই আচরণবিধি লঙ্ঘন হচ্ছে অনেকের দ্বারা, সেক্ষেত্রে আমরা একে অপরকে অভিযোগ দিচ্ছি। কিন্তু তাই বলে যে সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক বজায় নেই, ব্যাপারটি এমন নয়। আমরা অভিযোগের সময় অভিযোগ দিচ্ছি, ঠিক একই সময় কিন্তু আমরা একসাথে আমাদের প্রচারণা করছি, একসাথে আমরা আড্ডা দিচ্ছি, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু আমাদের প্রত্যেকের অভিযোগটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। কেননা এই প্রশাসন যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা তাদের দায়িত্ব, এটা কিন্তু প্রার্থীদের দায়িত্ব না, প্রশাসনিকভাবে তাদের দায়িত্ব, কিন্তু তারা তাদের সেই দায়িত্ব পালনে বারংবার ব্যর্থ হচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দিচ্ছি, তারা শুনছি, শুনবো, করব, এর ভিতর সীমাবদ্ধ আছে, কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। আজকেও কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী, একটি পর্ষদে একজন প্রার্থী পরিবহন বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছে, সে তার রঙিন লিফলেট পুরো ক্যাম্পাস জুড়ে প্রচারণা করছে, যেটা সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। এই যে আচরণবিধি লঙ্ঘন হলে কেউ যদি তার জন্য প্রতিকার চায়, প্রতিকার পাচ্ছে না, এটি একটি বিষয়। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের উচিত ছিল ক্যাম্পাসে একটি মোবাইল টিম করা, যে আচরণবিধি কোথায় কীভাবে লঙ্ঘন হচ্ছে এবং তাৎক্ষণিক সেখানে পদক্ষেপ নেয়, কিন্তু তারা নিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ড প্রায় নেই বললেই চলে, একটি অসম প্রতিযোগিতা এখানে সৃষ্টি হচ্ছে। অবশ্যই। সাবিনা ইয়াসমিন, কতটুকু একমত? লেভেল প্লেইং ফিল্ড কি আসলেই নেই? শেষ মুহূর্তে দেখেন, আচরণ বিধির কথা যদি আমি বলি, তাহলে প্রথমেই আপনারা দেখেছেন, আপনারা যেহেতু মিডিয়ার ভাই বোনেরা, আচরণবিধি কিন্তু প্রথম থেকেই লঙ্ঘন হয়ে আসছে। সেটা আমার পাশে যে বসে আছে তানভীর হামিম, তাকে দিয়েই কিন্তু লঙ্ঘন শুরু হয়েছিল। কিন্তু তারপরে আমরা একসাথে প্রচারণা করছি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। এরপর যদি দেখেন আপনারা, শিবির থেকেও কিন্তু তাদের আচরণবিধি লঙ্ঘন করেছে। আমাদের যে একটা মিটিং ছিল, যে হচ্ছে ভিপি, জিএস এবং এজিএসদের, সেই মিটিং থেকে আমরা বের হওয়ার আগেই দেখি তারা হচ্ছে পোস্টার টানিয়ে ফেলেছে। এটা কিন্তু আমাদের নির্দেশনা দেওয়ার আগেই তারা এই কাজটা করে ফেলেছে। সেটার জন্য তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে রাত 8টার দিকে। সারাদিন দেখেন টানানো ছিল। আমার কথা হয়েছে যে যদি হচ্ছে একটা নিয়ম থাকে, সেটা তো প্রথম থেকেই হওয়া উচিত। এই যে সারাদিন তারা টানাইলো, তারা একটা এক্সট্রা বেনিফিট পাইলো না, প্রশাসন তাদেরকে একটা এক্সট্রা বেনিফিট দিল না। তারপর 8টার সময় যখন তাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো নেওয়ার জন্য, তারা কিন্তু সরায়নি এবং সারা রাত রইলো এবং পোস্টার দিয়ে তারা হচ্ছে অ্যাডভার্টাইজ করছে, এবং সকালবেলা হচ্ছে তাদেরকে আবার ওয়ার্নিং করা হলো যাতে হচ্ছে বিকাল 3টার মধ্যে সরানো হয়। আচ্ছা, এই সময়টা বেঁধে দেওয়ার মানে কি? প্রশাসন একটা কথা বলবে, সাথে সাথে সরাই নেবে, তাই না? নিয়ম তো সবার জন্য সঠিক। এর মাধ্যমে যে অন্য অন্য দলগুলো আছে, তারা কিন্তু এই সুবিধাটা থেকে বঞ্চিত হয়েছে। এরপর দেখেছি যে আমরা লাইব্রেরির মধ্যে যেও হচ্ছে একটা নির্দিষ্ট দল তারা হচ্ছে প্রচারণা চালাইছে, এরকম প্রথম থেকেই আমরা দেখে আসছি। কিন্তু আমরা বিষয়গুলোকে বলেছি প্রশাসনকে, কিন্তু তারা কিন্তু ওরকম স্টেপ নেয়নি। তারা কিন্তু হচ্ছে ওইভাবে বিচার করেনি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম প্রশাসন একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। কিন্তু তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। এবং একজন স্বতন্ত্র প্রার্থীকে আপনারা দেখেছেন যে রোকেয়া হলে রাত 12টা 1টার দিকে সে ঢুকে পড়েছে। এইটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল।
যেখানে আমরা শিক্ষার্থীরা যেই হলে শিক্ষার্থী সেই হলে শিক্ষার্থীরা যখন ঢুকতে গেলে কার্ড চেক আপ করা হয়, সেখানে অন্য আরেকটা হলের যে শিক্ষার্থী, যে সে সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ছিল, সে কিভাবে রাতের মধ্যে ঢুকে গভীর রাতে ঢুকে প্রচারণা চালায়। এটা আমি মনে করি প্রশাসন একদম টোটালি ব্যর্থ। এবং স্টিল যে তানভীর হামিম বলেছিল যে রঙিন প্রচারণা চালাইছিল, রঙিন লিফলেট নিয়ে। দেখেন, প্রথম থেকে যদি প্রশাসন একদম অ্যাক্টিভ থাকতো এবং তাদের বিরুদ্ধে স্টেপ নিত, তখন কিন্তু বারবার এই যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা আমাদের সামনে আসতো না। তো এখানে লেভেল প্লেইং ফিল্ড একদমই নিশ্চিত নেই আমি মনে করি। অবশ্যই বাকের প্রশ্নটি আসলে একই। লেভেল প্লেইং ফিল্ড শেষ মুহূর্ত পর্যন্ত কতটুকু নিশ্চিত করতে পেরেছে প্রশাসন, নাকি প্রশাসন একেবারেই ব্যর্থ? আচ্ছা, আমাদের যে আসলে ডাকসুতে আমাদের শিক্ষার্থীরা আমাদের দিকে কয়েকটা বিষয় তারা ফলো করতেছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা অতীতে কী করেছি, অতীতে তাদের সাথে ছিলাম কিনা, এই কমিটমেন্টটা তারা দেখতেছে। তাহলে সে বিশ্বাস করবে যে আমি সামনে তার সাথে থাকবো কিনা, এটা একটা। যেমন একটা বিষয় হচ্ছে একজন প্রার্থী তিনি ব্যক্তি হিসেবে কেমন, তার কথাবার্তা কেমন, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে কিনা, এটা সে দেখতেছে। আরেকটা জিনিস দেখতেছে যে ওই যে ব্যক্তি তার লিডারশিপ দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, আবার একই সাথে সে কোনো ভায়োলেন্স বা সে কোনো রুলস ভায়োলেট করতেছে কিনা। তো আমরা দেখেছি যে আপনার নির্বাচনের যে আমাদের যখন ঘোষণা করা হয় তফসিল, তারপর থেকে আচরণবিধিটা আমাদের ছিল যে তফসিল ঘোষণা যেদিন ডেট ঘোষণা করে সেদিন থেকেই আচরণবিধিটা চলবে। এবং সেই আচরণবিধি আপত্তির মধ্যে বলেছেন যে অনেকে এটা করেছেন, ভঙ্গ করেছেন। হামিম ভাইকে আমি কোথাও তিনি যে ভঙ্গ করেছেন সেই জন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করতে দেখিনি, এই জন্য আমি দুঃখ পেয়েছি। আমি অন্তত এইটুকু, বিষয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নিজেই বলেছে যে আমার দ্বারা কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি, তারা ক্লিয়ার করেছে। আচ্ছা, এখন যে ধরেন আমিও এই কথাটা বারবার বলতে বলতে আমিও বিরক্ত যে আমি যদি ভাই যদি একদিন দুঃখ প্রকাশ করতেন তাহলে হয়তো আমি এটা বলতাম না। আমি দুঃখ প্রকাশ কেন করব? আমার তো আচরণবিধি সেটা আমি লঙ্ঘন বলতেছি। হয়নি। তাহলে আমি আবারও বলতেছি যে নির্বাচনের আচরণবিধিতে আছে কেউ, আমি একটু বলি যে এখানে খুব স্পষ্টভাবে বলা আছে কোনো প্রার্থী তার 5 জনের বেশি সমর্থক নিয়ে যেতে পারবেন না এবং যাওয়ার সময় করতালি, স্লোগান এসব কিছু দিতে পারবেন না। তার সবকটি ভাই যখন গিয়েছেন ভঙ্গ করেছেন। উনি যাওয়ার সময় 30 থেকে 40 জন শিক্ষার্থীকে নিয়ে গিয়েছেন এবং তারা প্রত্যেকে স্লোগান দিয়েছে, করতালি দিয়েছে এবং দিতে ভিতরে একদম সিনেট ভবনের ভিতরে রুমের সামনে পর্যন্ত গিয়েছে। সেখানে আমি নিজে সরাসরি উপস্থিত ছিলাম। তো এটা কোনো একজন শিক্ষার্থী রাখা বিষয়ে সে শুনছেন, সে বিচার করবে যে আচরণবিধি ভঙ্গ হয় কিনা। বিচার করবে যে আমাদের এখানে উল্লেখ আছে মনোনয়নপত্র সংগ্রহের সময়, অর্থাৎ মনোনয়নপত্রের যে রুমে গেছি আমরা, সেখানে 5 জনই গিয়েছিলাম, তাতে 4 জনই ক্যান্ডিডেট ছিল। আচ্ছা, রুমের ভিতরে আর আপনি বাইরে দাঁড়ায় স্লোগান দিতে পারবেন, ভিতরে দেওয়া যাবে না, সেটা আচরণবিধি লঙ্ঘন হবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেচনা করবে সেখানে। এবং জসিম স্যার পরে এটা নিয়ে কথা বলেছিলেন। আমি সেটাই বলতেছি যে রুমের বাইরে স্লোগান দেওয়া যাবে, ভিতরে দেওয়া যাবে না, এটা হাস্যকর। এবং এটা এতটাই হাস্যকর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইসব বিষয় নিয়ে রোমে রোমে আলোচনা করে। তো আমরা এই বিদ্বেষগুলো করতে চাই না অ্যাকচুয়ালি আমাদের। আচ্ছা, রোমে রোমে আলোচনার বিষয়টি যদি আমি বলি যে গত 2 দিন আমি অন্তত পরশুদিন 3000 শিক্ষার্থীকে 1 টন রিচ করেছি, গতকাল অন্তত 2500 শিক্ষার্থীকে 1 টন রিচ করেছি। সেখানে প্রত্যেকটা রুমে যাচ্ছে, আমাদের যে সময়টা আছে সময়ের মধ্যে বাসের শিক্ষার্থীর সাথে কথা বলছি, মেয়েদের হলগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একা লিফলেট বিতরণ করছি। সেখানে নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং আমি যদি বলি যে শিক্ষার্থীর অনেক কথা শুনেছি। আমি দেখেছি যে বিগত সময়টাতে যখন অনেক মানুষ এবং ক্যামেরা নিয়ে মুভ করি তখন শিক্ষার্থীরা কিন্তু কথা বলতে চায় না, তার কারণ অনেকের ক্যামেরা ফোবিয়া আছে, অনেকের এই যে অনেক মানুষ নিয়ে হাঁটলে সেভাবে যে ছাত্রলীগ যেভাবে হাঁটতো, এই মাসেল পর পলিটিক্সে তার মধ্যে একটা জিনিস আছে। তো ফলত আমি সিঙ্গেলি মুভ করতেছি এবং অনেক শিক্ষার্থীর কথা শোনার সুযোগ হইতেছে। তো ভাই যেটা বলে যে শেখ হাসিনার মতো কান পেতে রাখা, এটা আসলে দুঃখজনক ভাই কীভাবে এসব কথা বলে। তবে আমি যেটা বলছি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, রুমে রুমে যাচ্ছি দেখে রুমে রুমে আলোচনা শুনতেছি। আমি একটু সেটাই আমি আমারটা বলি ভাই, আপনার সময় আপনি বলেন। আমি তো রুমে রুমে শুনেছি কখন, যখন আমি রুমে রুমে গিয়েছি। তো শিক্ষার্থীদের মধ্যে একটা মনোভাব আছে যে সে এমন কাউকে নির্বাচিত করবে যে রুলস ভায়োলেট করে না। কারণ কালকে যে আমি যদি আজকে রুলস ভায়োলেট করি, কালকে আমি যদি জিতে যাই তাহলে তো আমি আরও বেশি করার চান্স তৈরি হবে, এরকম একটা কথাবার্তা ওদের মধ্যে আছে। এর চেয়ে আরও অবশ্যই ক্যাপাবল মানুষকে তারা ভোট দিবে, ক্যাপাবল ক্যাপাসিটি দিকে ভোট দিবে, সে আলোচনাগুলো আছে। তবে আপনি যেটি প্রশ্ন করেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, লেভেল প্লেয়িং ফিল্ড আসলে এখন কয়েকটা ডাইমেনশনে আছে। আমি মনে করি যে একটা হচ্ছে যে মাঠ পর্যায়ে অন ফিল্ডে, আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া,
তারপর হচ্ছে যে যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো সেগুলো যদি বিবেচনা করি, তো সেখানে আমরা ইতোমধ্যে এই যে কয়েকদিনে বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করেছি, যেমন ক্যাম্পাসে যখন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এখানে লেভেল প্লেয়িং ফিল্ডটা কিন্তু নাই। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু পদক্ষেপ নিচ্ছেন না, সেজন্য সবাই মনে করছে তারা নিরপেক্ষতা হারাচ্ছেন এবং আশঙ্কা করছেন যে 9 তারিখের ইলেকশন আসলে কতটুকু গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সেটা নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে আশঙ্কা। এটা একটা ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন যদি বলি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রোপাগান্ডা পেজ এইসব ব্যবহার করে, বট আইডি ব্যবহার করে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো এটাও কিন্তু আচরণবিধির লঙ্ঘন, কিন্তু আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আচরণবিধি কিন্তু এটাও বলা আছে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করা যাবে না, মিথ্যা অপপ্রচার করা যাবে না। তো সেখানে এক ধরনের সেটা করা হচ্ছে, কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না বিধায় সেখানে একটা মানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এরকম একটা পজিশন আছে। আপনারা যদি মিডিয়ার কথা বলি, আমরা দেখি যে ধরেন মিডিয়াতে 5 মিনিট যদি ছাত্র সংসদ নিয়ে থাকে, তার মধ্যে একটা নির্দিষ্ট দলের 3 মিনিট থাকতেছে, বাকি সবাই মিলে 2 মিনিট পাচ্ছে, এবং এটা খুবই স্পষ্ট। আপনি দেখবেন যে কিভাবে সেখানে কি মিডিয়া হাইপ তৈরি করা হচ্ছে বলে আপনি হ্যাঁ, এখানে ঢাকা বলছেন? বিশ্ববিদ্যালয়ের রুমে রুমে গেলে বুঝবেন যে মিডিয়া আর রুমের সাথে কত পার্থক্য, শিক্ষার্থীরা অনফোল্ডে কী ভাবছে আর মিডিয়াতে কী দেখানো হচ্ছে। তো এখানে অভ্যুত্থানের ভূমিকা, ধরেন অভ্যুত্থানের ভূমিকার কথা যদি বলি, আমি একটু এটা আজকে বলতে চাই। অভ্যুত্থানের ভূমিকা এখানে আমরা যারা আছি সবাই ছিল। এখন ধরেন যে কে কতটুকু ছিল, আমি কাউকে কম বেশি করতে চাই না, কিন্তু একটা দুইটা লাইনকে যেভাবে মিডিয়া মানে কোট করতেছে, এটা খুবই দুঃখজনক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে খুবই স্ট্রংলি এই জিনিসগুলোকে কিন্তু দেখতেছে। ধরেন মিডিয়ার কথা ধরেন যে মানে লাইন আকারে যদি বলি, এই একটা লাইন, এরকম অনেক লাইন আছে যে আমরা শেষ স্লোগান করতে উঠেছি, হবে। অনেক মিনিট ছিল, আমরা সেখানে ঘন্টার পর ঘন্টা স্লোগান দিছি। অভ্যুত্থানগুলো প্রত্যেকের আছে, আমি কাউকে জি, ছোট করতে অবশ্যই। চাই না, কিন্তু একজন বা দুইজনকে নিশ্চিতভাবে হাইলাইট করা মিডিয়া, এটা দুঃখজনক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো খুবই নেতিবাচকভাবে দেখছে। সেখানে আমি মনে করছি যে লেভেল প্লেইং ফিল্ড সেখানে অনুপস্থিত। আচ্ছা, আবারও শেখ তানভীর বাড়ি হামিম আপনার কাছে আসতে চাই। প্রথমত, ডোর টু ডোর আপনারা রিচ করছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এই একটা জায়গায় একমত যে ডোর টু ডোর রিচ করা ছাড়া আসলে এত শিক্ষার্থীর সাথে ইন্টারাকশন করা পসিবল না। সেক্ষেত্রে আসলে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা ইশতেহার সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই অবগত, কিন্তু ব্যক্তি হিসেবে আপনি যদি জিএস পদে জয়ী হন, সেক্ষেত্রে আসলে কতটুকু পরিবর্তন আনতে সক্ষম হবেন 1 বছরের মধ্যে? আচ্ছা, তার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দিই। যে আপনার এখানে বলা হলো যে গণঅভ্যুত্থানে সবার ভূমিকা ছিল, অবশ্যই ছিল, কিন্তু যে ব্যক্তি যখন একদম সামনে গোলাগুলি হচ্ছে তার মাঝে দাঁড়িয়ে 5ই আগস্টের সকালবেলা ঘোষণা দিয়েছে প্লিজ কেউ কাউকে ছেড়ে যেন না, এবং সেই সময় যায়নি কেউ ছেড়ে, এবং পরবর্তীতে তারা 144 ধারা এখানে ভঙ্গ করেছে, তার কথা তো হামিম ভাই, আমি একটু তাহলে অ্যাড করি, এটা খুবই ভালো কাজ ছিল, এটা আমি ছোটভাবে দেখতেছি না। ধরেন 5ই আগস্টে চানখারপুলে আমিও ছিলাম, আসিফ ভাইও ছিল, আমরা ছিলাম যে স্বপ্ন বিল্ডিং এর এখানে। কোন আসিফ ভাই? আসিফ মাহমুদ, যিনি উপদেষ্টা, যিনি তোমাদের নিয়ে প্রচারণা করছে বর্তমানে। আপনি কথা শুনুন, আপনি যদি আমাকে ডিস্টার্ব করেন, শুনুন, আমি এখানে আমার কাছে প্রশ্ন, তো আমি বলি, এখানে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললেন না, এইখানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন আছে, একজন উপদেষ্টা তিনি একটি ছাত্র সংগঠনের ভিপিকে নিয়ে সরাসরি ফেসবুক পোস্ট করেছে, এবং শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে 1 ঘন্টার ব্যবধানে সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছে। এটা আমরা প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও দেখেছি, আপনাদের সকলকেই তিনি না আপনি কিছু উপদেষ্টা আছে, একটা হচ্ছে পুরো ডাকসুকে স্বাগতম জানানো সকল প্যানেলকে, আরেকটি বিষয় হচ্ছে কোনো একটি পক্ষপাতিত্ব। সুতরাং যেখানে রাষ্ট্রীয়ভাবে পক্ষপাতিত্ব হচ্ছে সেখানে লেভেল প্লেইং ফিল্ড তো থাকবে না, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমি যদি ব্যক্তিগতভাবে জিএস নির্বাচিত হয়, আমি সকলের সহযোগিতা চাই, সেখানে বাকের হোক বা সাবিনা থাকুক অথবা যে ক্যান্ডিডেটস আছে, কারণ আমরা যদি নির্বাচিত হই, এখানে যদি বাকেরও নির্বাচিত হয়, অন্য সকলে যদি অসহযোগিতা করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু যে গঠনতন্ত্র রয়েছে, সেই ডাকসু গঠনতন্ত্রের ভিতরে কিন্তু আমরা এক বছরের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমরা কিছু ইনিশিয়েটিভ নিতে পারবো। যে ইনিশিয়েটিভের মাধ্যমে এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন 5ই আগস্টের পূর্ববর্তী সময় একসময় হেজাবফোবিয়া ছিল, 5ই আগস্টের পরবর্তী সময় এখন বিভিন্নভাবে মেয়েদেরকে ওয়েস্টার্ন বা পাশ্চাত্যকে যারা ধারণ করে তাদেরকে মোরাল পুলিশিং করা হচ্ছে। এই ধরনের যে একটি বৈষম্যমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি লাঘবে আমরা কাজ করব। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মোরাল পুলিশিংকে কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। সেইখানে বাকিরও একমত, আমাদের যারা সমালোচক আছে সকলে কিন্তু এই মোরাল পুলিশিংয়ের ভিতরে এবং মব জাস্টিসের বিপক্ষে আমরা ঐক্যমত রয়েছি। এবং আমাদের প্রথম টার্গেট হবে এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস
ক্যাম্পাসে রূপান্তরিত করা। কারণ আপনি জানেন যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা নিরাপদ থাকবে সেই ক্যাম্পাসে আমরা পুরুষেরা যারা আছে আমরা সকলেই নিরাপদ থাকব। এবং এই ক্যাম্পাসের প্রত্যেকটি উপাদান, সেটি হতে পারে প্রাকৃতিক পরিবেশ একটি গাছ, সেটি হতে পারে আমাদের কিছু হলে রয়েছে বন্ধ পুকুর, কিছু হলে রয়েছে আপনার বিভিন্ন পশু পাখি, সকল এলিমেন্টস কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সকলকে নিয়ে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সুতরাং আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আমি চেষ্টা করি। অবশ্যই সাবিনা, আপনার কাছেও একই প্রশ্ন। যদি জয়ী হই জিএস হিসেবে, ব্যক্তি সাবিনা হিসেবে কতটুকু পরিবর্তন আপনি 1 বছরে আনতে পারবেন বলে মনে করছেন? আসলে আমি নির্বাচিত হলে প্রথমেই যেই কাজটা করতে চাই, আমাদের যে গঠনতন্ত্র সেখানে কিন্তু ডাকসুর প্রতিনিধিদের খুবই কম ক্ষমতায়ন করা হয়েছে। এখানে আমরা ইশতেহারে অনেক কিছু লিখেছি, আমি 14টা পয়েন্ট লিখেছি। এগুলো আসলে দেখা যায় যে করতে চাই, অনেক চাওয়া থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিস। তো আমার প্রথম কাজ থাকবে যে ডাকসুর গঠনতন্ত্রটা কিভাবে চেঞ্জ করানো যায় এবং ডাকসুর প্রতিনিধিদেরকে কিভাবে ক্ষমতায়ন করা যায়। এবং সেকেন্ড যেই ইয়াটা থাকবে কনসার্নটা, সেটা হচ্ছে ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডারভুক্ত করা। এবং তৃতীয় যেটা হামিম অলরেডি বলেছে, এটা আসলে আমাদের সবার কনসার্নের বিষয়। আমাদের ক্যাম্পাসটা কিন্তু নিরাপদ না, এখানে সকল মানুষদের একটা অবাধ চলাচল আছে। সেই অবাধ চলাচলটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং যারা হচ্ছে ভবঘুরে এবং হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে নারীদেরকে কটূক্তি করে এবং নারীদেরকে হ্যারেস্ট করে, তাদেরকে কীভাবে নির্মূল করা যায়। এই ভবঘুরেদের যাদের কিন্তু টেন্ডেন্সি থাকে হচ্ছে নারী ভিত্তিক একটা হেনস্থার শিকার করা, নারীদেরকে কটূক্তি করা, নারীদেরকে বুলিং করা, স্লাট শেমিং করা, সেইগুলোকে দূরীকরণ করে কিভাবে একটা নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করব। এবং আমাদের সবার আসলে কনসার্নের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাসস্থান সংকট। একদম সেই অনেক আগে থেকে, সেই ফেসিবাদী আমল থেকে ওদের যে দখলদারিত্ব রাজনীতি ছিল এবং কালো টাকার রাজনীতি ছিল, পেশি শক্তির যে রাজনীতিটি ছিল, সেটার কারণে কিন্তু বাসস্থান সংকটটা আরও বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। এবং বাসস্থানটা যাতে 100% নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে কাজ করা। 100% 1 বছর আসলে নিশ্চিত করা সম্ভব না, সেটা আমি জানি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অলরেডি কিন্তু ছেলেদের হল এবং মেয়েদের হল নিয়ে কিন্তু বাজেট প্রণয়ন করা হয়েছে। তো সেই কাজটা কিভাবে দ্রুত করানো যায়, একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে প্রশাসনের কাছ থেকে কিভাবে আদায় করে নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কাজ করা। এরপর যদি আমরা বলি যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না। আমরা যেই মালিকগুলোর সাথে ডিল করি, ক্যান্টিন মালিকগুলোর সাথে, তাদেরকে কিন্তু একটু প্রেশারাইজ করলেই তারা ক্যান্টিনের খাবারের মান ভালো করে। এবং এই খাদ্যে যদি আরেকটু বাজেট বাড়ানো যায়, দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 52 থেকে শুরু করে অনেকগুলা ইতিহাস উপহার দিয়েছে বাংলাদেশকে। আপনি 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 24 বলেন, কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এখনও বাসস্থান, তারপর খাদ্যের গুণগত মান ঠিক রেখে খাদ্য সার্ভ করা, এগুলো কিন্তু এখনও নিশ্চিত হয় না। এগুলো একদম বেসিক বিষয়, কিন্তু আমাদের গঠনতন্ত্রে যেই বিষয়গুলো লেখা আছে সেখানে কিন্তু বেসিক বিষয়ের কথা নেই, থাকার কথাও না। কারণ এই বেসিক বিষয় অনেক আগেই পূরণ হয়ে যাওয়ার কথা, প্রশাসনের অনেক আগেই এগুলো নিশ্চিত করার কথা। তো এই বিষয়গুলোকে আমার হচ্ছে প্রাধান্য দেওয়ার ইচ্ছা আছে। এছাড়াও হচ্ছে আমি যদি বলি, স্কলারশিপের ব্যবস্থা করা স্টুডেন্টদের জন্য এবং গবেষণার পরিবেশ তৈরি করে দেওয়া। এবং আমাদের দেখেন এত বড় একটা বাজেট হয়েছে, সেখানে কিন্তু লাইব্রেরির কথা ইনক্লুড করা হয় নাই। সেই একটা গুরুত্বপূর্ণ বিষয়কে মিসিং করা হয়েছে। তো একটা লাইব্রেরি কীভাবে গঠন করা যায়, কিভাবে নির্মাণ করা যায় একটা বড় লাইব্রেরি স্টুডেন্টের জন্য। দেখেন আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, যদি দেরি হয়ে যায় তাহলে আমাদের সারাদিনের প্ল্যান ভেস্তে যায়, সারাদিনের প্ল্যানিং, সারাদিন যে পড়াশোনা করবো সেই প্ল্যানিং ভেস্তে যায়। সেজন্য আমাদের একটা লাইব্রেরি নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ। এইটার বিষয়ে আমি প্রশাসনকে প্রেশারাইজ করবো যাতে একটা লাইব্রেরি নির্মাণ করে। বাকের, আপনার কাছেও আসলে একই প্রশ্ন থাকছে। খুবই সংক্ষেপে যদি আসলে জানতে চাই, ব্যক্তি হিসেবে 1 বছরে আপনি যদি জিএস হন কতটুকু পরিবর্তন আনতে পারবেন? আচ্ছা, আমি শুরুতে ভাইয়ের একটা ওই সময় কথা বলতেছিলাম, সেটা বলতে পারিনি। সেটা হচ্ছে আমি আবিদ বেজি কাজটি করেছি, খুবই প্রশংসনীয় এবং খুবই হিরোইক ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে আমি যেটা বলার চেষ্টা করেছি কারোটাই কম নয়, কিন্তু ভাই সেটা আমাকে ডিনাই করেছেন। আমি সেটা আমি এই ডিনাইয়ের পক্ষে না। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ এখানে কন্ট্রিবিউশন রেখেছে, কিন্তু নির্দিষ্ট একজনের একটা লাইন কি শুধুমাত্র মিডিয়া যেভাবে পিক করেছে, এটা আমার কাছে মনে হচ্ছে একটু মানে লেভেল প্লেইং ফিল্ডের প্রবলেমেটিক। যেমন আমি যে গল্পটা বলার চেষ্টা করেছিলাম যে 5ই আগস্ট সকালবেলা চানকারপুলে স্বপ্ন বিল্ডিংয়ের সামনে আমিও ছিলাম। তো সেখানে আমাদের সাথে একদম আমার পাশে পিছন সাইডে একজন শহীদ হয়েছেন, গুলিটা আসে যে বার্ন ইউনিট থেকে। আবার আসিফ ভাইয়ের একদম গা ঘেঁষে একজন ছিল, সেই লোকটা শহীদ হয়েছে, আসিফ মাহমুদের, আমি ছিলাম সেখানে। তো সেখানে মানে ওই গল্পটাকে যদি নেগেটিভভাবে দেখানো, এটাও প্রবলেমেটিক আর কি। জাস্ট এটাই আমি বলার ওই সময় সেটাই বলতে চাইছিলাম, কিন্তু ভাই যেভাবে রিয়েকশন করেছেন আমি আসলে দুঃখ পেয়েছি আমি বলবো। আর হচ্ছে মানে আমি জাস্ট শহীদ যারা হয়েছে ভাই, ওই জিনিসটা আমি অনেক ফিল করি এবং আমি প্রত্যেকটা ঘটনাকে আমি রিকগনাইজ করতে চাই। বাট আমি বলছি যে
একটা ইভেন্ট, একটা জিনিস, এটাকে যদি জাস্ট অ্যাড্রেস করা, এটা দুঃখজনক। করলে সব কিছুকে জেনারেল করা উচিত, সেটা আর কি। আর এর বাইরে যেটা আপনি বলেছেন যে ক্যাম্পাসে আসলে সবার স্থির মোটামুটি কাছাকাছি, তার কারণটা হচ্ছে প্রবলেমগুলো আমাদের কাছাকাছি। আর যে জিতে আসুক আমরা সবাই একসাথে কাজ করব নিঃসন্দেহে। এটা কোনো আমার যারা আছে এখন আমরা সহযোদ্ধা, আমরা অনেক বিষয় নিজেরা ডিসকাস করি, তো আমরা একসাথে কাজ করব, এটা কোনো সন্দেহ নেই। তবে কিছু বেসিক প্রবলেম আছে যে আমাদের ক্যাম্পাসে, এখানে আসলে আমরা একমত হইতে পারি নাই, এবং তার মধ্যে একটা হচ্ছে যে রাজনৈতিক সমস্যা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সমস্যা ছিল রাজনৈতিক দীর্ঘদিন ধরে, এবং আপনি দেখবেন যে ছাত্রলীগ যে 15 বছর বা 16-17 বছর তারা ক্যাম্পাসে দখলদারিত্ব করেছে, তারা দুইটা জিনিস সেল করতো। এক নাম্বার হচ্ছে যে চাকরি দিবে, 2 নাম্বার হচ্ছে যে সিট। এই দুইটা দেখাইয়া হচ্ছে যে তারা পোলাপানকে দিয়ে অপরাজনীতিটা করাইতো। তো আমাদের অবস্থান এই দুইটা জায়গায় খুবই স্পষ্ট, এবং আমরা মনে করি যে ছাত্র রাজনীতির যেই কাঠামোগত রাজনীতি হলগুলোতে কেন্দ্র করে প্রথমেই কাঠামো হলগুলোতে যায়, তারপরে সেখানে হলের মধ্যে এক ধরনের অপরাজনীতি তারা তৈরি করে, এবং সেটা পাওয়ার প্র্যাকটিসের মধ্যে দিয়ে সংঘর্ষ আমরা দেখেছি। 90-এর পরে ক্যাম্পাসে কীভাবে গোলাগুলি হয়, 2001-এর পরে ক্যাম্পাসে গোলাগুলি হয়, তারপরে এগুলো হিস্ট্রিক্যাল সত্য বাংলাদেশে। এবং আপনি দেখবেন যে আজকে হচ্ছে 3রা সেপ্টেম্বর, এই দিনে 73 সালে কী ধরনের এই ক্যাম্পাসে গোলাবাজি হয়। তো পুরোটাই হচ্ছে যে বেশিরভাগ সময় হল রাজনীতিকে কেন্দ্র করে জিনিসগুলো হয়েছে। আমরা ছাত্রলীগের সময় দেখেছি হলে ছাত্রলীগের গ্রুপগুলো মারামারি করেছে সিট নিয়ে। তো এইখানে এই হলে কাঠামোগত রাজনীতি বা আবাসিক এলাকায় যে কাঠামোগত রাজনীতি, এটা আমরা বিরুদ্ধে। এটা একটা। যেমন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মনে করি যে শিক্ষার্থীদেরকে স্বাবলম্বী করতে হবে, এবং স্বাবলম্বী করার জন্য আমরা একই সাথে গবেষণামুখী করার জন্য আমরা টিএ এবং আরএ নিয়োগের কথা বলছি। চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 থেকে 8,000 শিক্ষার্থীকে আপনি টিএ এবং আরএ নিয়োগের মাধ্যমে গবেষণামুখী করতে পারেন, এবং তাকে আর্থিকভাবে প্রণোদন থেকে স্বাবলম্বী করতে পারেন। এগুলো হচ্ছে একদম মেইন স্ট্রিম। এর বাইরে যদি যে এখানকার আমার এখানে নারী শিক্ষা এইগুলো আছে, এর পাশাপাশি এই যে সকল সমস্যা, এগুলো এর সাথে কানেক্টেড। পলিটিক্সের সাথে কিন্তু এখানকার নারী শিক্ষার্থী নিরাপত্তা আমি মনে হচ্ছে কানেক্টেড। পলিটিক্সের সাথে এখানকার আমার আবাসন সমস্যার সাথে কানেক্টেড, এখানে খাবার সমস্যার সাথে কানেক্টেড। তো এই সবগুলো যারা বলছে আমরা সবাই মিলে একসাথে বাস্তবায়ন করে সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে নারীদেরকে নিয়ে যদি বলি, আমাদের নারী যারা বান্ধবী আছেন, ছোটো বোন আছেন, বড় বোন আছেন, ক্যাম্পাস শিক্ষার্থীরা আছেন, তারা বেশিরভাগের সাথে যখন কথা বলেছি, আমি কালকে অন্তত কালকে পরশু অন্তত 3,000 নারীকে আমি রিচ করেছি। ওনাদের বেশিরভাগের সাথে যাদের সাথে কথা বলেছি, তাদের তারা চাইছে কি একটা নিরাপদ ক্যাম্পাস চায়। তার মানে আমার বোনটা ক্যাম্পাস হাঁটার সময় সে নিরাপদ বোধ করে না, এবং এটা আমাদের আমি মনে করি কালেকটিভ ব্যর্থতা। গত 1 বছর সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা সেই জন্য ক্যাম্পাসে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে দাঁড় করিয়েছে নিরাপদ ক্যাম্পাস করার জন্য, আমরা কিন্তু সহযোগিতা করেছি। আমরা বলছি যে মোরাল পুলিশিং করা যাবে না, শুরুর দিন থেকে বলে আসছি, কিন্তু একটা অংশ এখনও মোরাল পুলিশিং করে যাচ্ছে। আমরা আজকে এখানে বসে কথা দিচ্ছি, হামিম ভাই বলেছেন, আপু বলছেন, আমরা কথা দিচ্ছি যে কোনোভাবে হোক আমরা তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক হোক যে কোনো ধরনের আমরা সেই লড়াই জারি করে রাখবো। আমার এখানে সুফিয়া কামাল নারীরা এই এফএসএলের মাঝখান দিয়ে আসে, এই যে রাস্তা পার হওয়ার সময় কিন্তু নানা জটিলতা ভোগ হয়। এখানে অনেক ধরনের বাইরের মানুষ দাঁড়ায় থাকে, আমরা অনেক দিন চেষ্টা করি যে যাই তাদেরকে সরাই দেওয়ার জন্য, কিন্তু এটা কতক্ষণ করা যায়? আমারও তো ভাই পড়াশোনা আছে, আমার আরও 10টা কাজ আছে। আমরা ইতিমধ্যে পড়াশোনাকে বলেছি সেখানে আনসার নিয়োগ দিয়ে আপনি সেটা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-2.5 হাজার কর্মচারী আছে, আপনি আরও 10টা আনসার বেশি নিয়োগ দিলে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু তারা সেটা করছে না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যর্থতা আমার মনে হয় যে ডাকসুর মধ্যে দিয়ে, নিয়মিত ডাকসুর মধ্যে দিয়ে এইগুলো ঢাকা সম্ভব, বা আমরা সেগুলোতে কোঅপারেট করতে পারি। সেই জন্য আমরা বলছি আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। আমরা আশাবাদী শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করেন, সেক্ষেত্রে ডাকসুকে কীভাবে ক্যালেন্ডারভুক্ত করা যায়, নিয়মিত করা যায়, সেই জন্য আমরা কাজ করে যাব। ক্যাম্পাসকে নিরাপদ করব, একটি গবেষণা ভিত্তিক ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো। ধন্যবাদ। অবশ্যই। আরআইসিএল ডাকসু কেমন চায় নিতে চাই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আরআইসিএল কেমন ডাকসু চায় স্বাগত জানাচ্ছি আবারও, এবং আমরা কথা বলছিলাম এবারের যারা এই জিএস প্রার্থী রয়েছেন তাদের সাথে, এবং জিএস প্রার্থীদের সাথে আসলে কথা বলতে যে তানভীর বারী হামিম, আপনি গত কয়েকদিন ধরে কিন্তু একটি কথা, আপনার কথার প্রেক্ষিতেই আমরা অনেকেই হেডলাইন করেছি যে আপনি ডাকসুকে নিয়ে অনেক ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। তার পাশাপাশি আপনি বলেছিলেন জাতীয় নির্বাচনকেও আসলে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তার একটা আপনি ছায়া প্রতিচ্ছবি আপনি দেখতে পাচ্ছেন ডাকসুর বানচাল নিয়ে। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? কারণ শেষ মুহূর্তে আমরা দেখছি হাইকোর্ট নিয়ে কয়েক ধরনের আসলে রায় ছিল। দেখুন, ডাকসু নির্বাচন তো একটি প্রক্রিয়া, আমাদের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করবে। ডাকসুকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যে হচ্ছে সেটা অলরেডি দৃশ্যমান হয়েছে। কিন্তু আমার অত্যন্ত দুঃখ লাগলো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাই তো আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিব। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, কিন্তু আমি দেখলাম আমার সমালোচক বাকের যেদিন ডাকসু নির্বাচন স্থগিত করা হলো, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন জাতীয় নির্বাচন হতে দিব না। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে একটি সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট
নির্বাচনকে তিনি কিভাবে ছোট করলেন আমার জানা নেই, কেননা আপনি আপনি ডাকসুর সাথে এখানে বলা হয়েছিল যে তাহলে জাতীয় নির্বাচনেও যথাসময়ে হবে না, যদি ডাকসু যথাসময়ে না হয় তাহলে ডাকসু সহ সকল ছাত্র সংসদ যথাসময়ে না হলে যে 24-এর অভ্যুত্থানের শিক্ষার্থীরা তারা জাতীয় নির্বাচনকে যথাসময়ে হইতে কিভাবে দিবে? কারণ ডাকসুর মতো প্ল্যাটফর্মগুলো যদি না ওয়ার্ক করে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আমরা অনেক প্রার্থীকে দেখেছি তারা বলছে জাতীয় নির্বাচনও বন্ধ করে দেওয়া হবে, হতে দেবে না, এরকম অনেক প্রার্থী বলেছে। কিন্তু আমার মনে হয় তাহলে এখানে একটা ক্লজ ছিল ভাই, অন্যদের দায় তুমি নিও না ভাই। আমরা জাতীয় নির্বাচনের পক্ষে এবং ডাকসুও যথাসময় হতে হবে। আমরা বারংবার বলছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া করেছিলাম যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে। এবং আপনি যদি মনে রাখেন যে আজ থেকে আরও 7-8 দিন আগে আপনারাই গণমাধ্যম কর্মী আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের মাননীয় ভিসি মহোদয় বলেছেন সব কিছু বলে দেবে, তার উপর চাপ আছে কিনা এবং তিনি পদত্যাগ করবেন বলেছেন। তখন কিন্তু আমি বলেছিলাম যে ভিসি গেলে ভিসি আসবে, কিন্তু 9 সেপ্টেম্বর কিন্তু ডাকসু নির্বাচন হতেই হবে। সুতরাং আমাদের ডাকসু নির্বাচনের ব্যাপারে কিন্তু স্পষ্ট স্ট্যান্ড রয়েছে। আরেকটি বিষয় হলো এই ডাকসু নির্বাচনকে নিয়ে তো অবশ্যই ষড়যন্ত্র চলমান, কেননা না হলে এই ডাকসু শেষ মুহূর্তে এসে কেন একটি ভয়ের সংস্কৃতি তৈরি হবে, ডাকসু হবে কি হবে না সেই শঙ্কা শিক্ষার্থীদের ভিতর দেখা দিবে। শিক্ষার্থীরা তো চেয়েছিল একটি সুস্থ সুন্দরভাবে আনন্দ উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই পরিবেশ কিন্তু বজায়ও ছিল। কিন্তু হঠাৎ করে এই 4-5 দিন কিন্তু আমরা দেখছি আগে 4-5 দিন ক্যাম্পাস কিন্তু ব্যাপক জমজমাট ছিল। আপনি বাকের বা সাবিনার কাছে প্রশ্নগুলো জানতে পারবেন যে গত 2 দিন ধরে কিন্তু ক্যাম্পাস প্রায় ফাঁকা, মানে আগের মতো সেই জমজমাট। আমি একটু সম্পূরক প্রশ্ন আসলে রাখতে চাই, ক্যাম্পাসে এই যে ছুটির যে ঘোষণাটি সেটি কেন আসলে কিভাবে দেখছেন? আমরা তো মনে করছি যে একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব যে ছাত্র নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে এবং এই নির্বাচনে শিক্ষার্থীদেরকে কিভাবে আগ্রহী করা যায় সেই ধরনের বিভিন্ন পদক্ষেপ না। কিন্তু আমরা বারংবার দুঃখের সাথে পরিলক্ষিত করছি শিক্ষার্থীদের কতভাবে অনাগ্রহী করে তোলা যায় সেই ধরনের কাজে এই বর্তমান প্রশাসন লিপ্ত রয়েছে। বিভিন্ন পদক্ষেপ, কখনো বলছে আর্মি ডিপ্লয় করব, কখনো কেউ বলছে পদত্যাগ করব, কখনো কেউ বলছে যে সব কিছু ফাঁস করে দেবো, কখনো কেউ বলছে যে এই নির্বাচনে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হলে তাদের হল কার্ড রিনিউ করা লাগবে, আবার কখনো বলছে একটানা বন্ধ। অর্থাৎ বিভিন্ন সংখ্যা আমরা কিন্তু বেশিরভাগই দেখছি যে আমরা যারা প্রার্থী রয়েছি বা বিভিন্ন প্যানেল রয়েছি তাদের ভিতরে কিন্তু সকলে ঐক্যমত যে 9 সেপ্টেম্বর নির্বাচন হতে হবে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে তারা বারংবার বিভিন্ন ডিলেমা তৈরি করছে। অথচ এই ডিলেমাটা প্রতিযোগিতার কারণে আমাদের করার কথা ছিল যে আমরা অনেকে বিভিন্ন ডিলেমা তৈরি করবো যেহেতু আমরা প্রার্থী, কিন্তু আমরা দেখছি প্রশাসন এইখানে নিজ থেকেই এই ডিলেমা তৈরি করছে। সেক্ষেত্রে কি মনে করেন কোনো চাপ আছে ডাকসু নির্বাচন না হওয়ার জন্য? কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমরা দেখছি কিছুটা অস্থির। না, আসলে দেখুন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তো আমার মনে হয় যে শুধু দেশীয় না আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান, কেননা এই ডাকসু নির্বাচন বাংলাদেশ 5ই আগস্টের পরবর্তী সময় যে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধাবিত হচ্ছে, এখনও গণতান্ত্রিক পরিবেশ কিন্তু নিশ্চিত হয়নি। তার পূর্বে এই ডাকসু নির্বাচনকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে ডাকসু নির্বাচন যথাসময় হয় কিনা, অংশগ্রহণমূলক সুস্থ সুন্দর হয় কিনা, কেননা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় না এবং বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম যারা ভোটাধিকার প্রাপ্ত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারাও অপেক্ষায় রয়েছে যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং প্রয়োগ করে সারা বাংলাদেশের মানুষকে বার্তা দেবে যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন আপনারাও প্রস্তুত হন, আমরা একটু সুস্থ সুন্দর জাতীয় নির্বাচন করব। কিন্তু আমার মনে হয় যেই অংশটি এই জাতীয় নির্বাচনকে চায় না, যারা এই জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করে বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারাই ডাকসুর পিছিয়ে বিভিন্ন ডিলেমা তৈরি করছে। সাবিনা, ক্লাস বন্ধ থাকছে, অনেক লম্বা একটা ছুটি পড়ছে, সেটি কি আসলে কিভাবে দেখছেন? ভোটাররা কি থাকবেন? এইটাকে আমি সবচেয়ে বড় আশঙ্কা হিসাবে দেখছি, কারণ আমি হচ্ছে একজন নারী প্রার্থী। তো স্বাভাবিকভাবেই নারীদের ভোট আমার ভান্ডারে বেশি আসার কথা। তো যেহেতু নারীদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়ার কথা, গণঅভ্যুত্থানের আমরা দেখেছি নারীরা ফ্রন্ট লাইনে থাকা সত্ত্বেও আমাদের কিন্তু ওইভাবে স্বীকৃতি দেওয়া হয় না, এবার একটা সাইডলাইন করে দেওয়ার টেন্ডেন্সি। সেই জায়গা থেকে দেখেন প্রশাসন প্রথম দিক থেকেই কিন্তু ব্যর্থ। এই যে আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু ঘটেছে আসলে প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে। তো এরপর যদি আমি দেখি যে আমরা চেয়েছি বন্ধ, সত্যি কথা বলতে আমরা চেয়েছি বন্ধ, কিন্তু এতদিন চাইনি। 2 দিন বা 3 দিন বন্ধ দিলেই কিন্তু এনাফ ছিল। এই যে বন্ধ দিল এতদিন, এটাও কিন্তু একটা হচ্ছে ষড়যন্ত্র হিসেবে আমরা দেখি। কারণ আমাদের যে পরিবেশ, আমাদের যে বেসিক রাইটসগুলো দেওয়া হয় না শিক্ষার্থীদেরকে, এই জন্য শিক্ষার্থীদের বাসায় যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আছে। মাত্র 2 দিন বন্ধ হইলেও তারা হচ্ছে বাসায় চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, একটা হোমসিক ভাব থাকে যে এখানে তো পরিবেশ ভালো না, খাবার ভালো না, আমি বাসায় চলে যাব। এটা কিন্তু প্রশাসন খুব ভালো মতনই জানে এবং সেই জায়গা দিয়েই হচ্ছে এই কারণেই হচ্ছে এই উইকনেসটাতেই তারা কিন্তু আঘাত করছে, অ্যাটাক করছে।
এটার মাধ্যমে আমরা দেখি যে দু একটা দলকে হচ্ছে তারা হচ্ছে আগায় দেওয়ার জন্য হচ্ছে এই প্রসেসগুলো আগাচ্ছে, যাতে হচ্ছে নারী শিক্ষার্থীরা ভোট না দিতে পারে সেই দিকেই কিন্তু আগাচ্ছে। এটা হচ্ছে সবসময় দেখা যায় যে বন্ধ বৃহস্পতিবার দিলে শিক্ষার্থীরা দেখা যায় 1 দিন 2 দিন ক্লাস মিস করেও তারা বাসায় থাকে। তো এই জায়গা থেকে আমার জন্য এটা আমি বলবো যে হুমকি স্বরূপ। অবশ্যই বাকের, আপনি কতটা একমত ছুটি দেওয়ার ব্যাপারে? এবং তার পাশাপাশি যদি যুক্ত করেন, বাহির থেকে কোনো চাপ আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থির করার জন্য? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বন্ধটির কথা বললো, বন্ধ আসলে 3 দিন দিয়েছে, বেশি মানে 3 দিন। তো 3 দিনের সাথে আবার আগে পরে মিলিয়ে এটা অনেক বেশি বন্ধ হয়ে যায়, এটা কি প্রবলেম। এবং এট দ্য সেম টাইম যখন একটা ভয়ের মতো একটা পরিবেশের কথা বোঝানো হয় যে এখানে আর্মি ডেপ্লয় করবে বা এইসব বিষয়গুলো, তখন কিন্তু শিক্ষার্থীরা আসলে অনেকভাবে চিন্তা করে। বিষয় কিন্তু এরকম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 1 বছরে এমন কোনো সিচুয়েশন হয় নাই যে আর্মি ডিপ্লয় করবে। আর্মি না, কিছুই ডিপ্লয় করার মতো সিচুয়েশন হয় নাই। এখানে আমরা সম্পূর্ণ সহাবস্থান রাজনীতি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন দিতে পারতো, কিন্তু একটা অংশ ষড়যন্ত্রের কারণে সেটা আস্তে আস্তে এখন এই পর্যন্ত আসছে, এবং তারা তখন ইলেকশন চায় নাই। এখন আবার যদি এখনও যে অনেকের মধ্যে হেরে যাওয়ার যে শঙ্কা আছে, এটাও আছে। তো বাট আমি মনে করি যে এখন যারা ইলেকশন করতেছেন, যারা ক্যান্ডিডেট, তারা সবাই শিক্ষার্থীর কাছে যাচ্ছেন, তারা ইলেকশন চাচ্ছেন। কিন্তু বাইরের কিছু পিয়ার প্রেশার আছে। আমি বললাম তো, যারা ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন হইতে দেয় নাই, ওই সময় তো ক্যাম্পাস স্থিতিশীল ছিল, ক্যাম্পাস ইলেকশন করার মতো ছিল। এ ধরনের কিছু বিষয় কিন্তু শিক্ষার্থীদের মনের মধ্যে আছে। আর আরেকটি যেটি বললেন যে আরেকটা প্রশ্ন ছিল, আরেকটি ছিল হলো বাহির থেকে কোনো চাপ আচ্ছা। লক্ষ্য করছেন কিনা? আচ্ছা, বাইরে থেকে চাপ। আর ওইটা আরেকটু কানেক্ট করি, সেটা হচ্ছে যে বন্ধের যে বিষয়টি, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখি যে জাতীয় ইলেকশনের সময় কী দেখি, জাতীয় ইলেকশন কিন্তু আগের দিন কিন্তু স্কুল কলেজে বন্ধ দেয় না, পরের দিনও বন্ধ দেয় না। কী এমন হবে আপনার আগের দিন বন্ধ দিতে হবে, পরের দিন বন্ধ দিতে হবে? মানে ডাকসু ইট সাইড রেগুলার ইভেন্টের মধ্যে যদি আপনি চিন্তা করেন, শিক্ষার্থী নিয়মিত ক্লাস আসতেছে, সে নিয়মিত আসার মধ্যে আসলে আসে, তার যাকে যোগ্য প্রতিনিধি মনে হলে তাকে ভোট দিল, খুবই একটা নর্মাল প্রসেস হিসেবে আপনি চিন্তা করেন, এবং সেটা একাডেমিক এলাকার মধ্যে ভোট হচ্ছে। মানে আমি নিজে কোনো প্রবলেম দেখতেছি না। এবং আমরা যারা প্রার্থী আছে, আমাদের মধ্যে যথেষ্ট অবস্থান আছে, মানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার চান্স খুবই কম, খুবই কম। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি কেউ ইন্টারনালি কারচুপি না করে, ধরেন যে কেউ প্রশাসনের মাধ্যমে নিজে ব্যালট বক্স পুরে রাখলো, সেটা ভিন্ন আলাপ। কেউ মেশিনের মধ্যে ক্যালিব্রেট করে, সেই আশঙ্কা কি করছেন? সেই আশঙ্কা আছে, সেটা আমি অনেকদিন ধরে বলছি। ধরেন মেশিন ক্যালিব্রেট করে সেই মেশিন গণনাতে ঝামেলা করলো, সেটা হইতে পারে, কিন্তু নিজেরা মাঠে ঝামেলা করার মতো কারোই গার্ডসও নাই। তার কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থী এত বেশি এম্পাওয়ার্ড, কেউ যদি এখানে ধরনের অস্থিতিশীলতা করার চেষ্টা করে, সাধারণ শিক্ষার্থী তাদেরকে দেখে নিবে। কেউ যদি, অনেকে বলছে কৃত্রিম রাইম করবে সকালে ভোরে, যে ওইটা সম্ভব না। কারণ আমি প্রত্যেকটা হলের কথা ইমাজিনেশন নিলাম যে ওইখানে অনেক পোলাপান জেনে অনেক বেশি এম্পাওয়ার্ড, এটা সম্ভবই না। তো এইসব আলাপ না, আমার কাছে মনে হয় যে মোর প্রশাসনকে ওরা একটা কেমন জানি একটা পরিবেশ তৈরি করছে, আগের দিন বন্ধ, পরের দিন কেন রে ভাই? মানে ডাকসু নিয়মিত ইভেন্টের মতো চিন্তা করেন। তো এইগুলো যদি নর্মালাইজ করে, আমার মনে হয় যে ডাকসুকে নর্মালাইজ করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে, ন্যাশন উপকৃত হবে। আর ওভার হাইপ কোনো কিছু আসলে উচিত না আর কি। মানে এইসব করে একটা জিনিসই নেগেটিভ পজিটিভ একটা ওভার হাইপ বিষয় তৈরি। দর্শক, RICL কেমন ডাকসু চাইয়ে নিতে চাই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম RICL কেমন ডাকসু চাই অনুষ্ঠানে, এবং আমরা আজ কথা বলছি 3 GS প্রার্থীর সাথে। হামিম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যদি জয়ী হই কতটুকু পরিবর্তন করব বা কতটুকু পরিবর্তন আনতে পারবো? যদি হেরে যাই, সেক্ষেত্রে যিনি জয়ী হচ্ছেন তার জন্য বার্তা? যিনি যদি হেরে যায়, সেক্ষেত্রে যিনি জয়ী হবেন তাকে সর্বোচ্চ সহযোগিতা করব। এবং দেখুন, আমাদের তো একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আমরা জড়িত, সুতরাং আমাদের হেরে গেলে সেই ছাত্র সংগঠনের হয়ে আবার প্রতিনিধিত্ব করতে হবে। আমাদের সেই ছাত্র সংগঠনের প্রতিনিধিত্বই শিক্ষার্থীদের জন্য করতে হবে। সুতরাং এখানে হারা জেতা বড় কথা নয়, বরং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রত্যক্ষ ভোটে একজন নেতা নির্বাচন করুক, এটাকে আমরা চাই। কিন্তু এই নির্বাচনেও কিন্তু দেখুন, গণতান্ত্রিক একটি প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমি সবসময় সাধুবাদ জানাই। সুতরাং আমি যদি ব্যক্তিগতভাবে জয়ী হই, সেক্ষেত্রে আমি তো বলেছি যে একদিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি অক্সফোর্ডে রূপান্তরিত করতে পারবো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার যেমন আছে তেমনই থাকবে, হ্যাঁ কিছু ইনক্রিজমেন্ট হতে পারে, কিন্তু শিক্ষার্থীদের যে বেসিক নিডসগুলো রয়েছে, এইগুলো যেন তারা ফুলফিল করা যায়, সেই জন্য আমি সকল ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করব। অবশ্যই। সাবিনা, আপনার কাছেও আসলে একই প্রশ্ন, যদি জিতি? যদি হেরে যাই, তাহলে যে জিতবে তাকে সর্বোচ্চ সহযোগিতা করব, সেম অ্যান্সার। আর হচ্ছে যদি জিতে যাই, আমি অলরেডি একবার আপনাকে বলেছি কি কি বিষয়ে আমি কাজ করতে চাই, তারপর আমি আরও একবার রিপিট করতেছি যে আমার সর্বোচ্চ কনসার্ন থাকবে ক্যাম্পাসটাকে কীভাবে নিরাপদ করা যায়, এবং স্টুডেন্টদের যে বেসিক রাইটসগুলো সেইভাবে কিভাবে নিশ্চিত করা যায়। যেমন হচ্ছে বাসস্থান, 100% বাসস্থান কীভাবে নিশ্চিত করা যায়, খাদ্যের পুষ্টিমান কীভাবে নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে ভর্তুকিও যদি দেওয়া লাগে, সেটাও হচ্ছে প্রশাসন
দিয়ে তারপর হচ্ছে এটা নিশ্চিত করবে। এছাড়াও গবেষণার পরিবেশ কিভাবে তৈরি করা যায়, লাইব্রেরি নির্মাণ কিভাবে করা যায়, এই সব বিষয়গুলোতে আমি জোর দিব। এছাড়াও আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তখন আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীরা যারা হচ্ছে আবাসিক এবং অনাবাসিক দুটার ক্ষেত্রে আমি বলি, দেখা যায় যে অনাবাসিক শিক্ষার্থী সে তার হলে অ্যাটাস্টেড হওয়া সত্ত্বেও হলের ভিতরে প্রবেশ করতে পারে না। তো এই যে ব্যবস্থাটা সেটাকে চেঞ্জ করে কিভাবে অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থীরা খুব ইজিলি তাদের হলে প্রবেশ করতে পারে সেইটার ব্যবস্থা করবে, এবং অন্য হলের শিক্ষার্থীরা কিভাবে হচ্ছে আরেক হলে অ্যাক্সেস পেতে পারে সেটার ব্যবস্থা করবে। সেক্ষেত্রে যদি কার্ড এক্সচেঞ্জ করা লাগে এবং ইনফরমেশন দেওয়া লাগে, সব কিছুর বিনিময় হলো হচ্ছে যাতে সকল শিক্ষার্থীর পাশে দাঁড়াইতে পারে, তার বান্ধবীদের পাশে দাঁড়াতে পারে, ছোট বোন বা বড় বোন হোক সবাইকে হেল্প করতে পারে, এক হলের শিক্ষার্থীরা অন্য হলের শিক্ষার্থীদেরকে। এইসব বিষয়কে আমি কনসার্নে রাখবো। অবশ্যই একই প্রশ্ন, যদি হেরে যাই তাহলে যিনি জিতবেন তার জন্য কি বার্তা? আচ্ছা, যদি হেরে যাই, আসলে আমি মনে করি যে ডাকসু নির্বাচনে মানে এটা হারা জিতার চেয়ে বড় জিনিসটা হচ্ছে এটা একটা রেগুলার ইভেন্ট যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব। আর অবশ্যই ক্যাম্পাসে আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষে লড়ে গিয়েছি। যখন ছাত্রলীগ ক্যাম্পাস কন্ট্রোল করতো তখন আমরা 10-15 জন শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি ক্যাম্পাসে। তো স্বাভাবিকভাবে ক্যাম্পাসের পক্ষে কাজ করে যাবো, যিনি জিতবেন তাকে সহযোগিতা করব। নিজেদের রেগুলার যত ইভেন্ট আছে সেগুলো এই কার্যক্রমগুলো পরিচালনা করেছে। আর যদি জিতি অবশ্যই আমরা একটি ইস্তেহার দিয়েছি, ইস্তেহারটাকে ফার্স্ট প্রায়োরিটি আমরা কাজ করব। ইস্তেহারে আমরা যেমন বলেছি যে আমরা ক্যাম্পাসের আবাসন সংকট আমরা নিরসন করতে চাই, আমরা রাজনৈতিক সংকট নিরসন করতে চাই, আমরা এখানে ফুড ম্যানেজমেন্ট করতে চাই, তারপর হচ্ছে এখানকার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চাই, ক্যাম্পাসে একটা নিরাপদ ক্যাম্পাসে পরিণত করতে চাই, একটা গবেষণামুখী ক্যাম্পাসে রূপান্তর করতে চাই, টিআর নিয়োগ দিতে চাই, এবং ক্যাম্পাসে বিশেষ করে কালচারাল যে ওয়ান ডাইমেনশনাল হেজিমনি অনেকে ক্রিয়েট করার চেষ্টা করতেছে তার বিকল্প হিসেবে বাংলাদেশি কালচার এখানে আমরা স্ট্রংলি প্রতিষ্ঠা করতে চাই। এছাড়াও যদি আর বলি যেখানে হেলথ সিস্টেম ঢাকা বিভাগের শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক নানা ধরনের সমস্যা আছে, অনেকে মানসিক চাপে থাকেন, তো এই দুইটা প্রবলেম কীভাবে সলভ করা যায়, একই সাথে আমাদের যে মুর্তজা মেডিকেল সেন্টার আছে সেটাকে সংস্কার করা যায়। এর বাইরে যদি আরও বলি যে এখানকার আপনি ক্যাম্পাসের যে পরিবেশ সার্বিক সার্কামস্টেন্সিয়াল কিছু এনভায়রনমেন্টের কারণে কিন্তু মানুষের মানসিক সমস্যাগুলি পড়াশোনা মনোযোগের কথা বলে সেগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলে। এখানে সার্কামস্টেন্সিয়াল নানা প্রবলেম আছে, আপনার সাউন্ড প্রবলেম থেকে সাউন্ড পলিউশন থেকে শুরু করে আপনার এখানকার লোক সমাগম, এই জিনিসগুলো কীভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসে একটা ব্যালেন্সিং পজিশনে আনা যায়, এই সকল কিছু নিয়ে আমরা কাজ করবো। মোটা দাগে যদি আপনাকে এক কথায় বলতে চাই, একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় যে ধরনের হয় সেই ধরনের মূলত সেটা আমাদের প্রস্তাবনা। আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, পাশাপাশি একটা ক্যাম্পাসে শিক্ষার্থী যখন পড়াশোনা করবে সে পড়াশোনা করে সে একটা কর্মজীবনে যেতে চায়, এবং কর্মজীবনের জন্য আমাদের এখানে বেশিরভাগ শিক্ষার্থী যুক্ত হয় শুধুমাত্র সরকারি চাকরি বা বিসিএসের দিকে। এই প্রবণতা থেকে আমি মনে করি যে বের হওয়ার সুযোগ আছে, যদি আপনি শিক্ষার্থীকে যথাযথ স্কিল করতে পারেন, সেক্ষেত্রে তার যদি কর্মসংস্থান থাকে তখন সকলকে কিন্তু বিসিএস দেওয়ার প্রয়োজন হবে না, তখন তাকে সেখানে সে যেতে পারবে। আর এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে শুরু করে যেখানে এই জিনিসটা প্রসেসিং আছে সেখানে যেটা হয় যে কর্পোরেটের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ করা হয়, আমরা সেটা নিয়ে কাজ করব। জব ফেয়ার করব, কীভাবে বিদেশে আরও বেশি শিক্ষার্থীকে পাঠানো যায় সেসব নিয়ে কাজ করব। তো ওভারঅল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যেটা গবেষণামুখী, যেখানে ফুল ফান্ডেড পিএইচডি আছে, সেই ধরনের বিশ্ববিদ্যালয় যে ধরনের এনভায়রনমেন্ট থেকে শুরু করে ফ্যাসিলিটি দরকার সব কিছু আমরা নিশ্চিতের জন্য এক উদ্যোগ, যত ধরনের উদ্যোগ নেওয়া যায় সেটা আমরা নিব। হয়তো আমরা অক্সফোর্ড করতে পারবো না ভাই যেটা বললেন, তবে আমরা অন্তত অক্সফোর্ড করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যায় সেটা আমরা করতে পারবো। অবশ্যই আপনাদের তিনজনকেই নির্বাচনের জন্য শুভকামনা, এবং নির্বাচনের দিন আসলে একটা সুষ্ঠু নির্বাচন হোক সেটি আমাদের সকলের প্রত্যাশা। এবং দর্শক, RICL কেমন ডাকসু চাইয়ে আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।